আপনাকে জানতে হবে যে আপনার থুতু ঠিক কোথায় ফেলতে হয়। এফআইআর তো আমি করিনি, আমি তো অভিযোগ করেছি। এফআইআর পুলিশ করেছে। আমার কি অধিকার নেই যে কোনোটা ভুল বা কোনটা ঠিক বলার রাইট আমার নেই? আমাদের পশ্চিমবঙ্গের মানুষের শিক্ষাটা খুব প্রয়োজন। বিজেপি জিতে আসার পর আমি প্রথম অভিযোগ করেছি। আমার লাইফ রিস্ক, আমি রাস্তায় পড়ে মার খেয়েছি। আমি পুলিশের কাছে বারবার গিয়ে আমি সিকিউরিটি পাইনি। 18 মাস আমাকে জেলে টর্চার করেছে এবং সেটা আসতো অভিষেক ব্যানার্জির নাম করে। এবারে নির্বাচন শেষে ফলাফলের পরে হঠাৎই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে এফআইআর। আপনি নিজে সেই এফআইআরটি দায়ের করেছেন। নির্বাচন একদম ফলাফল বেরিয়ে যাওয়া, রাজ্যে পরিবর্তন হয়ে যাওয়ার পরে কেন, এবং কেনই বা এরকম এফআইআর করার কারণ? আগে তো এরকম নজিরবিহীন ঘটনা দেখা যায়নি। মানে 4 তারিখের আগে যদি আমি এফআইআর বা অভিযোগটা করতাম, তাহলে 4 তারিখের পরে আমার ফটোতে কি আপনি ছবি মানে মালা দিতে আসতেন? আসতেন না তো। আমি বেঁচে আছি তবেই না আপনি আমার যে ইন্টারভিউ নিতে যান। তো 4 তারিখের আগে যদি আমি ইন্টারভিউ করতাম, তাহলে আপনি হয়তো না হলেও পেপারে হয়তো একটা লাইন বেরোতো যে আমি মারা গেছি। ব্যাস এটাই হচ্ছে আসল কারণ। ওই জন্যই মানে 4 তারিখের আগে হয়নি, 4 তারিখের পরে হয়েছে। হঠাৎ এফআইআর করা কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? এফআইআর তো আমি করিনি, আমি তো অভিযোগ করেছি। এফআইআর পুলিশ করেছে। আমি যে অভিযোগটা এনেছি, যে পয়েন্টে অভিযোগ এনেছি, সেটা আইন অনুসারে তারা তদন্ত করেছেন। তাদের তদন্তে দেখা গেছে যে আমার বক্তব্যগুলো সঠিক, তবেই এফআইআর হয়েছে, না হলে এফআইআর হতো না। আর নতুন আইনে, নতুন যে বিএনএস আইন আছে, তাতে কিন্তু আমি বললাম আর কালকে এফআইআর হয়ে যাবে তা হয় না। কিন্তু এখন আগে আমার অভিযোগের সারবত্তা আছে কিনা সেটা আগে পুলিশ তদন্ত করবে, দেখবে, তারপর এফআইআর হবে। আমাকেও কিন্তু মানে তদন্তকারীদের ইনভেস্টিগেশনের সামনে দাঁড়াতে হয়েছে। তো আমি ইচ্ছে করে তো করিনি এটা। আমি আমার বক্তব্য রেখেছি। আমি একটা দেশের সাধারণ একটা নাগরিক। আমার কি অধিকার নেই যে কোনোটা ভুল বা কোনটা ঠিক বলার রাইট আমার নেই? আর এই ভুল আর ঠিক বলার জন্য আমাকে একটা যে কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় যেতেই হবে? এটা কি ম্যান্ডেটরি? আমি একটা ব্যক্তি স্বাধীনতা আমার নেই যে আমি 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 রাজনীতির মধ্যে নেই, আমার রাজনীতি পছন্দ না। রাজনীতির পতাকা আমার গায়ে মানে লাগানোর কোনো শখ নেই। আমি জাতীয় পতাকা গায়ে লাগাবো, ঠিক আছে। আমি কোনো রাজনৈতিক দলের পতাকা আমি গায়ে নিয়ে ঘুরতে ভালোবাসি না। এবার যেহেতু আমি রাজনৈতিক দলের পতাকা গায়ে নিয়ে ঘুরি না, তাই আমাকে কি এখন দাগানোর জন্য সবাই উঠে পড়ে লেগেছেন যে আমি হয় বিজেপি, না হলে সিপিএম, না হলে নকশাল, না হলে মাওবাদী। মানে এটা আমাকে হতেই হবে। বেশিটা বিজেপিতেই যাচ্ছে। কেন বিজেপি? শুভেন্দুদা আমার খুব পরিচিত ছিলেন। শুভেন্দুদা আমার যখন আমার যখন ভিক্ষের অবস্থা হয়ে গেছিল একটা সময়, আমি যখন রাস্তায় রাস্তায় লোকের কাছে ভিক্ষে করে খেতাম, সেই সময় আমার ভাইয়ের ব্রেন স্ট্রোক হয়। আমার মা বাবা মারা যান, মানে 2022 সালে জুলাই মাসে আমার মা মারা যান, 21শে জুলাই মারা যান। নভেম্বর মাসে আমার বাবা মারা যান। আর তার ঠিক ফেব্রুয়ারি মাসে আমার ভাইয়ের ব্রেন স্ট্রোক হয়। তখন ওই আমি টাকা পেমেন্ট করতে পারছিলাম না, আমি ইয়েকে আপনার নার্সিং হোমে ইন্স্যুরেন্সের টাকা ইন্স্যুরেন্স কোম্পানি দিচ্ছিল না, আটকে দিয়েছিল। আমাকে টাকা দিতে হবে, না হলে ভাইকে ছাড়বে না। তখন এই আজকের যিনি দেবাশিস ধর আইপিএস অফিসার, ওনার সাথে আমার সম্পর্ক অনেক বছর আগে, যখন উনি আইপিএস ছিলেন তখনকার। আমি তাকে অনুরোধ করলে সে আমাকে বলে যে তুমি শুভেন্দুদার সাথে কথা বলো। তো শুভেন্দুদার যেটা খুব গোপন নাম্বার, সেই নাম্বার আমাকে উনি দেন এবং আমি কথা বলি। সেদিনকে শুভেন্দুদা আমাকে হেল্প করেছিলেন। তার জন্য কি আমি বিজেপি হয়ে গেছি? মানে আমাকে কি বিজেপি হতেই হবে? আমার নিজস্ব কোনো ব্যক্তি স্বাধীনতা বা আমার নিজস্ব কোনো আইডেন্টিটি থাকতে পারে না? আমি যেমন সমাজকর্মী, আমার কাজই হচ্ছে অপরাধকে তুলে ধরা। আমার কাজই হচ্ছে বিরোধী যদি কেউ ভুল করে সেটা বলা। কাল যদি কোনো বিজেপির
খুব বড় মাপের। ধরে নিন অভিষেক ব্যানার্জি যে স্ট্যাটাসের লোক, সেই স্ট্যাটাস মানে সেকেন্ড ইন কমান্ড, পশ্চিমবঙ্গের সেকেন্ড ইন কমান্ড মানে কিন্তু অনেক বড় জায়গা। আমার আমার এলাকার এমপি এমএলএ থেকেও অনেক বড় জায়গা। আমার এলাকার যে এমএলএ আছে, এমপি আছে, তার কিন্তু নির্দিষ্ট বাউন্ডারির মধ্যেই তার কিন্তু এমপি আর এমএলএ এর বাউন্ড মানে তার জুরিডিকশন, তার বাইরে না। কিন্তু অভিষেক ব্যানার্জি হচ্ছে সমগ্র ওয়েস্ট বেঙ্গল, আর তিনি অত্যন্ত প্রভাবশালী। মুখ্যমন্ত্রীর পরের নামটাই হচ্ছে অভিষেক ব্যানার্জি। তার কোনো বক্তব্য, জনসাধারণকে কিছু বলা, কোনো নির্বাচনের সময় উত্তেজনামূলক বক্তব্য, প্ররোচনামূলক বক্তব্য, আমাদের সমাজে তার বিরূপ প্রতিক্রিয়া হবে। আজ ধরে নিন বিজেপি জিতে গেছে, আজ যদি তৃণমূল জিততো তাহলে কি হতো? ডিজেটা কিভাবে বাজতো? আপনিও জানেন যে ডিজেটা উনি গানের কথা বলেননি, সমস্ত মানুষ জানেন যে উনি আমি আপনাকে মানে হুমকি দেবো, তো হুমকিটা নিশ্চয়ই আমি আপনাকে মানে সরাসরি দেবো না, আমি ঘুরিয়ে দেবো। তো আমি ওই ডিজে বাজাবো, অনুব্রত মন্ডল তো বলেছেন নকুলদানা চমার চমার। তো এগুলো মানেটা কি? মানেটা হচ্ছে এগুলো এক ধরনের হুমকি, হয়তো শব্দের খেলা এটা, কিন্তু শব্দটাকে কেন উনি ব্যবহার করছেন এইটুকু বোঝার মতো শিক্ষা মনে হয় আমাদের সকলের আছে। এবং যারা পাড়ার পাতি গুন্ডা, সেও জানে যে এই ডিজে মানে হচ্ছে পাগলু ড্যান্স না অন্য কিছু, সেটা সেও জানে। তো অভিযোগটা ওই জন্য করা হয়েছে। হ্যাঁ, আমাকে এই গতকালকেই আমাকে একজন সাংবাদিক সেজে আমাকে একজন ফোন করে আমাকে বলেছে অনেক কথা। কেন আমি অভিষেক ব্যানার্জির বাড়ির সামনে বাচ্চা ইয়ে যারা এসে তোমার চিৎকার চেঁচামেচি করেছে সেইগুলোকে নিয়ে কেন আমি কিছু বলিনি, কেন আমি তার 12 বছরের একটা বাচ্চা আছে আমি তার জন্য কিছু বলিনি। আমি তাকে বলেছি, আপনি জানেন আমি বলেছি কি বলিনি? আমি আমার নিজের ফেসবুকে প্রতিবাদ করেছি অভিষেকের বাড়ির সামনে এটাকে নিয়ে, মানে এইরকম ভাবে চিৎকার চেঁচামেচি বা তার পরিবারকে এইভাবে উত্ত্যক্ত করার। আমি নিজে প্রথম ওই বিজেপি জিতে আসার পর আমি প্রথম অভিযোগ করেছি। আমার ফেসবুক খুলুন, আজও পাবেন। তার নিচে আমাকে যথেষ্ট গালাগালি লোকে দিয়েছে কেন আমি অভিষেককে এত করছি। তাহলে এবার কি আমি তৃণমূল? আমি তো অভিষেকের পক্ষেই বলেছি, তাহলে আমি তৃণমূল? আমি অভিষেকের বিপক্ষে বললে আমি যদি বিজেপি হয়ে যাই, তাহলে আমি এখন অভিষেকের বাচ্চাকে বাঁচাবার জন্য আমি কলকাতা পুলিশকে ট্যাগ করে পোস্ট করেছি। তারপরেই কিন্তু পুলিশ কিন্তু ওখানে বসেছিল। আপনি যদি মানে টাইমিংটা দেখেন, দেখবেন ওই পোস্টের পরেই কিন্তু পুলিশ গিয়ে ওর বাড়ির সামনে আবার পাহারা দেওয়া শুরু করেছিল, আবার গার্ডরেল বসেছিল ওই পোস্টের পরেই। তাহলে আমি তৃণমূল। আবার যখনই আমি কমপ্লেন করেছি তার মানে আমি বিজেপি। আবার কাল যখন আমি বিজেপির কোনো নেতার এগেনস্টে যদি কোনোদিন অভিযোগ করি, তাহলে পরের দিন আমি সিপিআইএম হবো। অ্যাকচুয়াল সমস্যাটা কোথায় জানেন? আমাদের পশ্চিমবঙ্গের মানুষের শিক্ষাটা খুব প্রয়োজন। কিছু শিক্ষা লাগে, আপনাকে জানতে হবে যে আপনার থুতু ঠিক কোথায় ফেলতে হয়। আপনি যদি আপনার নিজের থুতু কোথায় ফেলতে হয় সেটা যদি না জানেন, তাহলে আপনি কি করে সবকিছু বিচার করবেন? তাহলে তো আপনার কাছে আর আমরা একই লাগবে। এটাই। হ্যাঁ, তাতে কি আছে? উনি যদি আদালতে যদি প্রমাণ হয় যে উনি দোষ করেছেন, ওনার এমপি পদ চলে যাবে। হ্যাঁ, চলে যাবে, আমি জানি চলে যাবে। দেখুন, তিনি অভিষেক ব্যানার্জি অ্যাকচুয়াল ওনার এখনো শিক্ষার মানে প্রয়োজন আছে। ওনার এখনো বয়স অল্প, ওনার এখনো রক্ত গরম। ওনার কাছে এখন এটা হচ্ছে ড্রামাটিক নায়ক সিনেমার একটা অন্যরকম তার ব্যাপার। এই যে গাড়ির বনেটের উপর উঠে উনি দাঁড়িয়ে গেলেন, এগুলো যে হলিউড স্টাইল বলিউড স্টাইলের একটা অদ্ভুত সিনেমা, এগুলো সিনেমার প্লট। ওনার একটা ভিশন, ওনার চোখে একটা ভিশন গড়ে উনি নিজেকে দেখতে পান যে উনি ওইভাবে একটা লোক সব হাততালি দিচ্ছে, একটা বিশাল ব্যাপার, যার জন্য 4000 পুলিশ ওনার পিছন পিছন দৌড়ায়। তার মানেটা কি? উনি নিজেকে
ঠিক আমেরিকার প্রেসিডেন্টের কাছাকাছি উনি নিজেকে নিয়ে যেতে চাইছেন। ভারতবর্ষ সেই দেশ নয়। আমার লাইফ রিস্ক, আমি রাস্তায় পড়ে মার খেয়েছি, আমি পুলিশের কাছে বারবার গিয়ে আমি সিকিউরিটি পাইনি, কিন্তু উনি মুখ্যমন্ত্রীর মানে ভাইপো বলে 4,000 পুলিশ ওনার আছে, আমার নেই। আমার একটা পুলিশও ভাগ্যে জোটেনি। আমার শুধু পরিবারকে বাঁচাবার জন্য আমি বলেছিলাম পুলিশকে যে আমার বাড়ির সামনে অন্তত 2জন পুলিশকে দিন, আজও পাইনি। হ্যাঁ, পুলিশ কি করে, দিনে হয়তো 4-5 বার আসে, এসে একটা খাতা নিয়ে আসে, এসে পুলিশ আমাকে দিয়ে সই করিয়ে নিয়ে যায় বা আমার বাড়ির লোককে দিয়ে সই করিয়ে নিয়ে যায় যে হ্যাঁ আমি বেঁচে আছি, মারা যায়নি। আপনি দেখুন বাইরে বেরিয়ে দেখবেন পুলিশের গার্ডরেল রয়েছে আমার বাড়ির সামনে। তো ওইটাই হচ্ছে ওইটুকুই আমাকে শুধু খাতায় সই করতে হয় যে আমি এখনো বেঁচে আছি, মারা যায়নি। কিন্তু উনি 4,000 পুলিশ নিয়ে ঘুরে বেড়ান, কারণ উনি সেকেন্ড ইন কমান্ড। ওই একটাই ওয়েস্ট বেঙ্গলে আছে, বাকি কোনো কিন্তু এমএলএ এমপি কিন্তু সেটা নয়। এখানেই পার্থক্য অন্য জনপ্রতিনিধির সাথে ওনার। একেবারে শেষ একটি প্রশ্ন, এই যে আপনি বলছেন আপনাকে বারংবার হুমকি আসছে, প্রাণনাশের আশঙ্কাও আপনি করছেন, কোথাও গিয়ে দিন শেষে কি মনে হচ্ছে যে কেন আমি করলাম জিনিসটা, তাহলে হয়তো এটা হতো না, কিংবা আমার পরিবারের ওপরও তো আক্রমণ আসতে পারে? দেখুন 2016 সালে পরে পুলিশের একটা বড় অংশ আমার যা ক্ষতি করার করে দিয়েছে, আমার পুরো পরিবারকে ধ্বংস করে দিয়েছে, আমার বাবা মা মারা গেছে, আমার পরিবার বলে আজকে আর কিছু নেই। আমাকে এমন পরিস্থিতি পুলিশ করে দিয়েছিল যে আমাকে রাস্তায় লোকের কাছে এরকম করে হাত পেতে ভিক্ষা নিতে হয়েছে, এমনকি রাস্তার ভিখিরি আমাকে ভিক্ষে দিয়েছে। এবং সেই ছবিটা আজও আমার কাছে আছে, যে একজন ভিখিরি আমাকে ভিক্ষে দিচ্ছে, সেই ছবিটা আমার কাছে আজও আছে। তো আমার হারাবার আর কিছু নেই লাইফে, সব শেষ আমার। আমি বেঁচে আছি, রেলে কাটা পড়তে পড়তেও মরিনি, 18 মাস জেলে ছিলাম, অভিষেক ব্যানার্জির নাম করেই আমাকে অ্যারেস্ট করেছিল জ্ঞানমান সিং। এই অভিষেক ব্যানার্জির নাম করেই আমাকে অ্যারেস্টটা করেছিলেন জ্ঞানমান সিং নিজে। এবং আমি যখন লকআপে, তখন রাহুল গোস্বামী বলে একজন আইপিএস, তিনি লকআপে এসে আমার কাছে হাত জোর করে ক্ষমা চেয়েছিলেন এবং বলেছিলেন রাজীব আমি তোমাকে বাঁচাতে পারলাম না, এটা উপর থেকে অর্ডার হয়েছে। কারণ কত উপর, বলে সর্বোচ্চ উপর। বললাম মমতা দিদি? বললো না। তাহলে? বলে এবার তুমি বুঝে নাও। আমি তখন লকআপে, 18 মাস আমাকে জেলে টর্চার করেছে এবং বাইরে থেকে প্রতি মুহূর্তে ফোন করে করে টর্চার করানো হতো, এবং সেটা আসতো অভিষেক ব্যানার্জির নাম করে। জামিন পেয়ে 1 ঘন্টার জন্য বাড়িতে ঢুকে শুধু মা 18 মাস বাদে একটু মুখে নিজে হাতে খাবার খাইয়ে দিয়েছিল, ওই 1 ঘন্টা বাদে আমাকে চলে যেতে হয়েছিল রানাঘাটে। সেখানে একটা বাড়িতে আমাকে গৃহবন্দী করে রেখেছিল আরো 18 মাস। ওই 18 মাসের পর যখন আমাকে কলকাতায় ফেরার অনুমতি যখন আমি হাইকোর্ট থেকে নিলাম, এই আমাদের যে হাইকোর্টের অ্যাডভোকেট জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়, উনি একটি টাকাও না নিয়ে উনি আমার জন্য ক্যালকাটা হাইকোর্টে আমার জন্য লড়াই করেছিলেন। সেই ফাইলটা পর্যন্ত সরিয়ে দিয়েছিলেন আলিপুর কোর্টের তৃণমূলের এক নেতা আইনজীবী, মানে যাতে হেয়ারিং না হয় সেইটা সরিয়ে দিয়েছিলেন। মানে ওই ফাইলটা সরিয়ে দিয়েছিলেন আলিপুর কোর্টের নামজাদা একজন তৃণমূল আইনজীবী কাম কাউন্সিলর। সেই ফাইলটা হেয়ারিং হয় ফাইলিং করার 1 বছর বাদে। তারপর যখন বাড়ি আসি তখন আমার বাবা এই ঘরটাতে মানে মৃত্যুশয্যায়, আর পাশের ঘরটাতে আমার মা মৃত্যুশয্যায়। সকালে মাকে নিয়ে হসপিটালে গেছি ডায়ালিসিস করতে, বাড়িতে ফিরে দেখি বাবা বুক করেছে, বাবার হার্ট অ্যাটাক, বাবাকে নিয়ে আবার গেছি, এসে বাড়িতে ঢুকেছি বাবাকে নিয়ে, পরের দিন সকালবেলা আবার মাকে নিয়ে হসপিটাল গেছি। এই আমার এলাকায় যতজন ছিল একজন মানুষ আমার পাশে এসে দাঁড়ায়নি। কিন্তু যখন আমার সুসময় ছিল তখন কিন্তু সবাই আমার কাছে এসে কোনো না কোনো হেল্প নিয়েছে। আজ যখন আমার একটু সময় ঠিক আছে, এখন লোকে আমার কাছে আসে, কিন্তু সেদিন আমার কাছে কেউ আসে।
তো এটা হচ্ছে আমার অভিষেক ব্যানার্জির দান। এবার এবার অভিষেক ব্যানার্জি বলবে আমি তো করিনি এগুলো। তাহলে জ্ঞানমোহন সিং কার নির্দেশে করেছিলেন? তাহলে জ্ঞানমোহন সিং এর এগেনস্টে যখন মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স তদন্ত রিপোর্ট পাঠিয়েছিল, আমাকে নিয়েই তদন্ত রিপোর্ট পাঠিয়ে জ্ঞানমোহন সিং এবং তার চালাচামুন্ডাদের বিরুদ্ধে তদন্ত করতে বলেছিল, করেননি কেন? তখন তো মুখ্যমন্ত্রী মমতা তার কাছে তো চলে গেছে অলরেডি, তাহলে হয়নি কেন? উল্টে আপনি তাকে মুখ্যমন্ত্রী পদক দিয়েছেন, তাকে প্রমোশন দিয়েছেন, এমনকি রিটায়ারমেন্টের আগে তাকে 2 বছরের এক্সটেনশন দেওয়া হয়েছিল। ভাগ্যিস বিজেপি সরকার এসে গেছিল, না হলে আজকেও থাকতো। তাহলে এবার আপনি বলুন, আমাকে মারার হলে আমাকে যদি কারো মারার হয়, আমি 1000 চেষ্টা করলেও বাঁচবো না। আর আমি সেকেন্ড ইন কমান্ড নই যে আমার জন্য 4000 পুলিশ থাকবে। 2টো পুলিশ পাইনি তো 4000 পুলিশ। মারলে মারবে।